এই যে ভাই, মিসেসকে সামলান। যত মান অভিমান আছে সব বাড়িতে গিয়ে বেডরুমে মিটিয়েন। এটা একটা পাবলিক প্লেস, আর সামনে আপনাদের বাচ্চাও আছে সাথে। আমাদের বাচ্চারাও বিষয় নিয়ে দেখছে আপনাদের। লোকটার কথায় বৃষ্টি টনক নড়ল, হাতের কার্যক্রম থামিয়ে দিল সহসাই। সে কোথায় আছে বুঝতে পেরে চটজলদি নেমে আসে আবিরের পায়ের উপর থেকে। এখানে লোকজন তাদের কাপড় মনে করছে, করবে নাই বা কেন? ইস, এতক্ষণ সে আবিরের সাথে লেপটেছিল। লজ্জায় বৃষ্টির মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। আবির বৃষ্টির দিকে তাকিয়ে দেখে বৃষ্টির লজ্জায় রক্তিম হয়ে উঠেছে। অদ্ভুত সুন্দর লাগছে এখন বৃষ্টিকে। বৃষ্টিকে জানে এখন থেকে কতটা সুন্দর লাগছে। হরিণীর মতো চোখটা নিচে বন্ধ করে আছে, যার দরুন ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে গেছে। এতেও একটা অদ্ভুত সৌন্দর্য কাজ করছে। লজ্জায় ফোলা ফোলা গাল দুটো রক্তিম হয়ে উঠেছে। সব থেকে নজর কাড়ছে বৃষ্টির দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরার ভঙ্গিমাটা। ইস, এটা একটু বেশি সুন্দর না? আবির নিজের ভাবনায় অবাক হয়। সে একটা মেয়ের ঠোঁট পর্যন্ত চলে গেছে। মনে মনে নিজেকে চরম গালাগালি করলো একচোট। কিন্তু অবাধ্য মন কি আর কথা শোনে? তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। আবির কোনোভাবেই নিজেকে দমিয়ে রাখতে পারছে না। তার বেহায়া চোখ জোড়া বারবার আটকে যাচ্ছে এই মেয়েটার উপর। আবিরের আজ প্রথম নজর আসছে এই মেয়েটার সৌন্দর্য। মেয়েটা একটু বেশি সুন্দর না? একটু না, অনেক বেশি সুন্দর, ভয়ঙ্কর রকম সুন্দর। ভুল সময় এসে পড়লাম মনে হয়েছে। আবির থতমত খেয়ে যায় চৈতির কথা শুনে। সে এইভাবে হাবলাকান্ত হয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিল। চৈতি কি ভাবলো? ছ্যাঃ! চৈতিকে দেখে বৃষ্টির লজ্জায় সাগর থেকে উঠে আসার চেষ্টা করলো। কিন্তু যতবার ভাবছে আবির এখানেই আছে, ততবার নতুন করে লজ্জা পাচ্ছে। আর স্রোত, সে তো মহা খুশি। সে এতক্ষণ একটু স্বস্তির নিঃশ্বাস নিল। গুটি গুটি পায়ে এগিয়ে আসে চৈতি মায়ের দিকে। আসসালামু আলাইকুম চৈতিমা। চৈতি বিস্তর হেসে স্রোতের সালামের উত্তর দিয়ে কপালে চুমু বসিয়ে দেয়। এই ছেলেটাকে একটু বেশি ভালোবাসে চৈতি। একটু না, অনেকটা বেশি ভালোবাসে। যখন স্রোত চৈতিকে মা বলে ডাকে, তখন চৈতির কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই অপরিচিত দেশে একমাত্র এই ছেলেটাকে তার সব থেকে বেশি আপন মনে হয়। এত আদরে লাগে যে মন চায় এই বুঝি টুপ করে খেয়ে ফেলে সে। চৈতি স্রোতের নাক টেনে বলে, জামাই বাবাজি, আপনার বউ নিয়ে আসার প্রথম ধাপে প্রায় চলে এসেছি। আল্লাহ সহায় থাকলে গত বছর আপনার বউ আপনার কোলে থাকবে। স্রোত বইয়ের কথা শুনে লজ্জা পেয়ে যায়। লজ্জাতে মাথা নিচু করে নেয় সে। ইস, আজ চৈতি মা তাকে সারা রাত চেতাবে। একটু পরপর বলবে, বাবা জীবন, আপনার বইয়ের কি নাম রাখলে আপনি খুশি হবেন? সেই নামই রাখা হবে। সবার আগে ওকে আপনার কোলে দেওয়া হবে, যতই হোক আপনার বউ বলে কথা। ভেবেই স্রোতের লজ্জা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। সময় রাত 11টা। নদীর পাড়ে ঘাসের উপর শক্ত হয়ে বসে আছে আরাবি। আরাবির পাশে বিধ্বস্ত আয়াস। আরাবি এক ধ্যানে আয়াসকে দেখছে। সব সময় হাসি মজা দুষ্টুমি করা এই অসভ্য মন্ত্রী। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেলেও আয়াসকে এমন বিচলিত বিধ্বস্ত অবস্থায় দেখেনি। যে কোনো পরিস্থিতির জন্য সর্বদা তৈরি এই তুখোড় বুদ্ধিমান মানুষটা। আর আজ তাকে এতটা বিধ্বস্ত লাগছে। আরাবি আয়াসকে সম্পূর্ণ ব্রিফ দিয়েছে প্রমাণ সহ। চৌধুরীদের পুরনো সম্পর্ক স্মাগলিং এর সাথে, তার মধ্যে হসপিটালের স্মাগলিং উল্লেখ্য একটা। আয়াস স্তম্ভিত হয়ে আরাবির ব্রিফ প্রমাণ সহ রেডি ফাইল দেখছিল। ওই মুহূর্তে আয়াসের কেমন লেগেছিল? তার দুনিয়াটা কি মিথ্যে হয়ে যায়নি? আয়াস আরাবির দিকে তাকিয়ে দেখে আরাবি তার দিকে তাকিয়ে আছে। আয়াস চর্জল দিয়ে লুফে নেয় স্ত্রীর তনু গাত্রটা, শক্ত করে জড়িয়ে ধরে। এই বুঝি বুকের ভেতর ঢুকে যাবে। আরাবিও গুটিসুটি মেরে ঢুকে যায় আয়াসের বুকে। এই মুহূর্তে তার একটু স্বস্তির প্রয়োজন। দুজনেই নিশ্চুপ, কারোর মুখে কোনো শব্দ নেই। সময় চলছে এইভাবেই নির্হারা পথিকের মতো বসে পথে তারা। আরাবি চোখ বন্ধ করে আয়াসের বুকে পড়ে আছে। কিছুক্ষণ পর কাঁধে গরম কিছুর ছোঁয়া পেয়ে আরাবি মুখ তুলে চায় আয়াসের দিকে। আয়াসের চোখে পানি। আরাবির বুকটা মোচড় দিয়ে ওঠে।
এই নীলচে চোখে যাতনা দেখবে না বলেই তো এত কিছু সহ্য করলো। নতুন করে ঘর বাঁধলো, সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তবুও সে ব্যর্থ হলো। এই মানুষটা আজ জীবনের সব থেকে চরম দুঃখটা পেয়েছে। প্রাপ্তির ঝুলি সব সময় পূর্ণ থাকায় কোনো দুঃখ তাকে ছুঁতে পারেনি। আজ এই মানুষটার চোখে পানি। আরবি সহ্য করতে পারছে না এই পানি, নিজ হাতে অস্তিত্বটুকু মুছে দিল অশ্রুদের। চোখের ইশারায় আয়েশকে কাঁদতে বারণ করে। আয়েশ স্মিত হেসে নিচের দিকে তাকিয়ে বলে, জানো তো আরু, ওই মানুষটাকে আমি আমার আইডল হিসেবে মানতাম। ওই জঘন্য মানুষটাকে, সরি, সে তো মানুষের কাতারই পড়ে না। কথাটা বলার মাঝে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে আবার। আরবি একটা লম্বা শ্বাস টেনে বলে, আয়াস, আয়াস মাথা তুলে চায় আরবির দিকে, চোখে তার কৌতূহল। আরবি বেশিক্ষণ আয়াসকে অপেক্ষা না করিয়ে বলে, আমার ক্রুয়েল স্লায়ার আয়াস। যতজন হত্যাকারী আমার শায়রের হত্যার পেছনে ছিল তাদের সবাইকে নির্মম মৃত্যু দিয়েছি আমি। বলতে পারেন তাদের মারতেই আমি দেশে এসেছিলাম। তাকে শেষ দেখাও দেখিনি আমি, জানেন তো। আজও তার কবর জিয়ারত করিনি আমি। এর একটা বড় কারণ আছে। আমি তার নিঃশেষ শরীরটা ছুঁয়ে ওয়াদা করেছিলাম, যারা তাকে এমন নির্মম মৃত্যু দিল এর থেকে কয়েক গুণ কষ্ট দিয়ে তাদেরকে আমি মারবো। এবং আমি সেটা করেছিও। 7টা বছর যাবৎ নিজেকে প্রস্তুত করেছি। মানবতার ফেরিওয়ালা ট্যাগ লাগানো ব্যক্তিবর্গকে গর্ত থেকে টেনে বের করেছি আমি, শাস্তি দিয়েছি। আর এই অন্ধকার যাত্রায় আমার ছায়া হিসেবে ছিল তুর্য আর নির্ভীক ভাইয়া। নির্ভীক ভাইয়া আমায় গাইড করেছে। আজকের এই প্রমাণগুলো আমাকে নির্ভীক ভাইয়া পাঠিয়েছে। আফটার অল হি ইজ আ জিনিয়াস। আমি শায়রের অপরাধীদের শাস্তি স্বরূপ নির্মম মৃত্যু দিয়েছি, কিন্তু মেইন কালপ্রিটদের কিছুই করতে পারছি না। কেন বলুন তো? কারণ তাদের সাথে এমন বর্বর আচরণ করলে তার রেশ আপনার উপর পড়বে। আমি আপনার কষ্ট দেখবো বলে তাদের বাঁচিয়ে রাখিনি, তাই না? আমি যদি না চাইতাম তাহলে কখনোই আপনি আমার জোর জবরদস্তি করে বিয়ে করতে পারতেন না। আমার কাছে অনেক অপশন ছিল আপনাকে আটকানোর, কিন্তু কেন আটকায়নি জানেন? কারণ সেটা আপনার জন্য ভীষণ দুঃখজনক হতো, দুর্ভাগ্যজনক হতো। আর এই চোখে আমি কষ্ট দেখতে পারতাম না। আপনার জায়গায় অন্য কেউ হলে তার হয়তো জীবন নিয়ে টানাটানি লেগে যেত, কিন্তু আপনার পাগলামোতে আমি সায় জানিয়েছিলাম। কারণ আপনি মুখে হম্বিতম্বি করলেও আপনার চোখে আকুতি ছিল। আমি তার কাছে ঝুঁকতে বাধ্য হয়েছিলাম। আপনার কষ্ট দেখার জন্য আপনার শত পাগলামো মেনে নিই আমি। কিন্তু আজকে আপনাকে চরম ভাবে কষ্ট দিতে হবে, ভাবতে পারছেন আপনি? এই যে আপনার চোখে পানি, সেটাও আমি মানতে পারছি না। আমার তো আপনাকে ঘৃণা করার কথা। যতই হোক, আপনার নামের শেষেও চৌধুরী ট্যাগ লাগানো, কিন্তু আমি আপনাকে ঘৃণা করতেও পারছি না। কারণ কি জানেন? কারণ আপনার থেকে আমি শায়রের ভাই পাই, অথচ আপনি তার খুনিদের অতি নিকটস্থ। আয়েশ জড়বস্তুর মতো আরবির প্রত্যেকটা কথা শ্রবণ করছে। আয়েশ এই প্রত্যেকটা কথা জানে, উপলব্ধি করতে পারে। আয়েশ নিজেও জানে সে শায়রের কার্বন কপি। এই জন্যই আরবি আয়েশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এইটুকুতে আয়েশ খুশি ছিল, শুধু খুশি না, চরম রকমের খুশি। তবে এবার কি হবে আয়েশ নিজেও জানে না। আরবি কি আর এই সম্পর্কটা মানবে? আয়েশের ভাবনার মাঝে আরবি বলে, আজ আমি হয়তো আপনার কাছের মানুষদের নির্মম মৃত্যু দেব না, কিন্তু ছেড়েও দেব না। ছেড়ে দিলে শায়রের সাথে অন্যায় করা হবে, আর আমি এটা আমার প্রাণ থাকতে হতে দেব না। তারা থাকলে আরো হাজারটা মানুষের জীবন নষ্ট করবে। তাদের আইনের আওতায় আনা হবে। অবশ্যই কেসটা নির্ভীক ভাইয়া নতুবা তুর্য দেখবে। আর আমি আমার ফ্রেন্ডদের বিয়ের পর দিন চলে যাব এখান থেকে সারা জীবনের মতো। ইচ্ছে করছে এখন সব ছেড়ে ছুড়ে চলে যাই আমি, কিন্তু যাব না। কালকের দিন পার হলে পার জন্য হলো সরি কিন্তু যাব না। কালকের দিন পার করার জন্য হলেও আমি এখানে থাকবো। কালকের দিনটা খুব স্পেশাল আমার জন্য। আরবি সারা জীবনের জন্য চলে যাবে, কথাটা আয়াসের কর্ণগোচর হতেই মস্তিষ্ক সচল হয়ে তার চটজলদি আরবির হাত ধরে। মনের সাথে ভয়াবহ যুদ্ধ করছে আয়াস। অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বলতে পারছে না। বিবেকের কাছে হেরে যাচ্ছে। সে কোন মুখে বলবে, আরু আমাকে ছেড়ে যেও না? এতটা অসহায় আয়াস তার 30 বছরের জীবনে আগে হয়নি। আবির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আয়াসকে। আরবি হুট করে আয়াসকে বলে বসে, আজ আমার সাথে একটা জায়গায় যাবেন?
আমার সব থেকে প্রিয় জায়গা। গত 7টা বছর আমি সেখানেই যাইনি, তবে আজ যাব। আজ ঠিক 11টা 30 মিনিটে আপনার স্বজন অ্যারেস্ট হবে, আর 12টায় আমি সেখানে যাব। আয়াস দীর্ঘশ্বাস গোপন করে। এই ভয়াবহ দিনটা তার জীবনে না আসলেও পারত। আজ তার বাসা থেকে তার কয়েকজন প্রিয় মানুষকে সৈনিকরা টেনে হিঁচড়ে নিয়ে যাবে। যাক, আফসোস করবে না আয়াস। তাদের প্রাপ্য শাস্তি তাদের পেতেই হবে। এতদিন তারা হাজার হাজার মানুষকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে সেই সব তো দূরে থাক, আয়াসের সামনে দাঁড়ানো তার ব্যক্তিগত রমণীকে যতটা কষ্ট দিয়েছে তার শাস্তির স্বরূপ এই শাস্তি কমই মনে হচ্ছে আয়াসের কাছে। আর বাকি মানুষদের সাথে করা অপরাধের শাস্তি দিলে সত্যি এদের আরবির হাতে তুলে দিয়ে বলা উচিত, পানিশ দেম অন ইয়োর ওন ওয়ে। আয়াস আরবির হাতটা মুঠোয় শক্ত করে ধরে বলে, চলো যাই। আরবি নিজের হাতের দিকে তাকায়। সেটা এখন আয়াসের হাতের মুঠোয়। আর মাত্র কয়েকদিন, তারপর এই হাতের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে সে। তার জীবনে আবার নেমে আসবে একাকিত্বের ভয়ঙ্কর আধার। আয়াস মৃদু স্বরে তাগাদা দেয়। আরবি আয়াসের চোখে চোখ রেখে বলে, সাদা ফুল নিতে হবে কয়েক রকমের, চলুন। আয়াস কিছুটা অবাক হয়। এই মুহূর্তে ফুল কোথায় পাবে? আর এখন ফুলই বা কেন চায়, তাও সাদা? সাদা ফুল এখন জোগাড় করা তো মুশকিল। আরবি হাঁটতে শুরু করে আয়েশের হাত ধরে। হাঁটতে হাঁটতে বলে, মুশকিল হবে না, সামনেই একজন ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশ বুঝলো আরবি আগেই ব্যবস্থা করে রেখেছে, তাই কথা বাড়িয়ে আরবির পিছু নিল। আরবি গাড়ি চালাচ্ছে, আয়েশ ফ্রন্ট সিটে বসে। অন্য সময় হলে আয়েশ পুরো রাস্তা আরবির সাথে দুষ্টুমি করত, কিন্তু সে এখন নির্লিপ্ত। আরবি কিছু দূর যেতেই ব্রেক কষে, আয়েশকে গাড়িতে বসতে বলেই নেমে যায়। কিছুক্ষণ পর একটা ফুল ভর্তি ডালি নিয়ে আসে। ডালির প্রত্যেকটা ফুল সাদা। সেখানে ঠাঁই পেয়েছে বেলি ফুল, রজনীগন্ধা ফুল, জুঁই ফুল, কাঠগোলাপ, আরো কয়েক রকমের ফুল। আয়েশ চিনতে পারছে না। আরবি আবার গাড়ি চালাতে শুরু করে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আরবি গাড়ি থামায়। আয়াস গাড়ি থামানোর কারণ জিজ্ঞেস করলে বলে, গন্তব্যে পৌঁছে গেছি। আয়াস কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে আসে। বাইরে আসতেই আয়াস থমকে যায়। রাত প্রায় 12টা। আজ মস্ত বড় চাঁদ আকাশে, হয়তো পূর্ণিমা আজ। চাঁদের রূপলি আলোয় আলোকিত চারিধারে। শীতল আবহাওয়া, তার উপর মাঝে মাঝে গাছের পাতা দোলা খাচ্ছে। শীতলতায় মুড়ানো রাত, অথচ এখানে উপস্থিত দুই মানবীর মধ্যে উত্তাল ঢেউ খেলে যাচ্ছে। বক্ষপথে ভয়াবহ ঝড় বয়ে যাচ্ছে। আরবি আয়াস একটা ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ি একদম সাদামাটা গ্রাম্য। আজকালের দিনে এই ঢাকা শহরে এমন বাড়ি আছে? আয়ুষ কিছুটা অবাক হয়। বাইরে থেকে ভেতরটা ঠিক বোঝা যাচ্ছে না। বেশ অনেকখানি জায়গা বাঁশ কাঠের বেড়া দেওয়া, সেখানে নানা রং দিয়ে নকশা করা। আরবি কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে সেই জায়গায়, বাড়িটির মেইন ফটকে। আরবির পিছু আয়াসও হাঁটা লাগায়। গেটটাও সাধারণ বাঁশের, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। আয়াসের নজর কাড়ে গেটটার এক পাশে বেশ বড় সাইজের একটা পাথর। পাথরে খোদাই করে লেখা প্রণয় রাজ্য। আরবি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে আয়াস আরো এক ধাপ অবাক হয়। কোন জায়গা এতটা সুন্দর, এতটা মনোরম হতে পারে? সেদিকে তাকায়, সেদিকে রং বেরঙের ফুল। মেইন ফটক থেকে বাড়ি পর্যন্ত সরু রাস্তা, সেখানে কাঠের পাটাতন বিছানো। রাস্তার চারপাশে সারি সারি ফুল গাছ। বাড়িটা পুরোটাই কাঠের, কোনো ইট পাথরের না। একতলা বাড়িটার ছাদ থেকে মেঝে সব কাঠের। মেইন ফটকের পরে বাগান। আয়াস বাগানে দরজার সামনের মতো একটা বড় পাথর দেখতে পায়, সেখানেও খোদাই করে কিছু লেখা। আয়াস ভালো করে দেখলে বুঝতে পারে রূপ মাধুরী লেখা। এর মানে বাগানের নাম রূপ মাধুরী।
আসলে ফুলের মতো মাধুর্যময় আর কিছুই হয় না। আরাবি প্রাণ ভরে শ্বাস নেয়, চারিদিক ফুলের গন্ধে মম করছে। আরাবি ধীর গতিতে হেঁটে সামনের দিকে যাচ্ছে আর একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে ফুলগুলো। আজ বিস্ময় নিয়ে সবকিছু দেখছে আর অবাক হচ্ছে। একটু আগে যে তার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডির পর এখন এই প্রণয় রাজ্য বিস্ময় নিয়ে দেখছে, অথচ তার এখন টেনশনে থাকার কথা। আসলে প্রণয় রাজ্যের সৌন্দর্য এমন যে যে কোনো পরিস্থিতিতে মানুষের নজর কাড়তে সক্ষম। আরাবি গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরটা একদম ছিমছাম, প্রত্যেকটা আসবাবপত্র বেতের তৈরি। বাড়ির ভেতরে প্রবেশ করতেই আর পাঁচটা বাড়ির মতোই প্রথমে পড়েছে ড্রয়িং রুম। আশ্চর্যজনকভাবে ড্রয়িং রুমেরও একটা নাম আছে, সেটাও বাগান আর মেইন ফটকের মতো পাথরে খোদাই করে লেখা মিষ্টির খনিকালয়। ড্রয়িং রুমে এক সেই বেতের সোফা আছে, দেয়ালে লাগোয়া হরেক রকম পেইন্টিং, ছোট বড় টেবিল, মিনি ওয়াল শোকেসের উপর বিভিন্ন সিরামিকের জিনিসপত্র। আরাবি আয়েশের দিকে তাকিয়ে বলে, এই গোটা বাড়িটা আমার হাতে সাজানো। আমি আর সায়ার মিলে তৈরি করেছিলাম আমাদের প্রণয় রাজ্য। আজ হঠাৎ এখানে কেন এলাম জানেন? এর দুটো কারণ আছে। প্রথমত, আমি আমার লক্ষ্য পূরণ করে ফেলেছি, সব অপরাধীদের শাস্তি দিয়েছি আমি। আর দ্বিতীয় কারণটা পরে বলছি। ওই যে দেখুন, ওখানে ওই রুমের দরজাতে খোদাই করে লেখা আছে স্বপ্নালয়। ওইটা আমাদের বেডরুমে যাওয়ার সরি ওই যে দেখুন, ওইখানে ওই রুমের দরজাতে খোদাই করে লেখা আছে স্বপ্নালয়। ওটা আমাদের বেডরুম হওয়ার কথা ছিল। ওর পাশের আনন্দলোক রুমটা স্রোতের। বাচ্চা যেখানে থাকবে আনন্দ তো সেখানেই, তাই না? তার পাশে দেখছেন জ্ঞান গৃহ লেখা, ওইটা আমাদের রিডিং রুম। শয়ে শয়ে বই আছে ওখানে। আমি আর সায়র দুজনই বই পোকা ছিলাম। বাম দিকে এটা রান্নাঘর, ওর নাম টক ঝাল মিষ্টি। এখানে মাটির চুলায় মাটির পাতিলে রান্না হয়। বাসন কোসন সব সিরামিক্সের, আমরা দুজন মিলে বানিয়েছি সব। খাওয়ার জন্য কোনো ডাইনিং টেবিল নেই, শীতল পাটি বিছিয়ে খেতে হবে। হরেক রকমের শীতল পাটি আছে, সব আমি মেলা থেকে কিনেছি। পেছনের দিকে জাদুর ছোঁয়া নামে একটা রুম আছে, ওখানে আমাদের হাতের জাদু খেলা চলে। মানে ছবি আঁকা, সিরামিক্সের কাজ করা সব ওই রুমে। আর মনে আছে সরি আর একটা আছে মনোরঞ্জন কুটির, সেখানে গান বাজনার সরঞ্জাম আছে। কখনো বোর হয়ে গেলে মনোরঞ্জনের জন্য সেখানে যাওয়া যাবে। বাড়ির পেছনে ছোট্ট একটা ঝিল আছে, প্রেম সরোবর তার নাম। আমি সাঁতার জানতাম না, তাই সায়র খুব বেশি গভীর করেনি যেন আমি অসাবধানতা ডুবে না যাই। আর এই বাড়ির আর একটা বিশেষত্ব আছে, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, প্রযুক্তির কোনো ছোঁয়া নেই। রাতে মোমবাতি জ্বালানো হয়, হরেক রকমের মোমবাতি আছে, সব কটা আমি বানিয়েছি। গরম লাগলে হাত পাখা ব্যবহার করতে হবে, এটা সব সময় সায়র করে। একটু বাতাস করলেই আমার হাত ব্যথা হয়ে যেত। এই সব আমার ইচ্ছেতে হয়েছে। আমি প্রকৃতি বিলাসী ছিলাম, তাই এমনটা নিবাস। ইচ্ছে পূরণ তো করে ফেলেছিলাম, আমাদের টোনাটুনি সংসার সাজিয়েছিলাম, কিন্তু একসাথে আর থাকা হয়নি আমাদের। তার আগেই আমার টোনা চলে যায় না ফেরার দেশে। আয়েশ মুগ্ধ হয়ে শুনছে কতটা ভালোবাসতো এরা একে অপরকে। সায়রকে আয়েশের থেকেও আরাবিকে বেশি ভালোবাসতো, হয়তো বাসতো। আরাবি দু চোখ ভরে সবকিছু দেখছে। সে তো প্রাসাদ ছেড়ে এই কুঠিরে থাকতে চেয়েছিল, এখানে এসে তাদের ছোট্ট সংসার সাজাতে চেয়েছিল, কিন্তু নিয়তির কাছে বাজেভাবে হেরে গেল। আয়াস আরাবিকে এক ধ্যানে দেখছে। আরাবি কিছুক্ষণ চুপ থেকে আয়াসকে রিনটিনে কণ্ঠে জিজ্ঞেস করে, কয়টা বাজে? আয়াস হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, 11:40। আপনি এখানে থাকুন, আমি আসছি কয়েক মিনিটে। আরাবি নিজের কথা শেষ করে ব্যস্ত পায়ে স্বপ্নালয় নামের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়েশ বুঝতে পারে না আরাবি ভেতরে গিয়ে কি করবে, কি দরকার এখন ভেতরে যাওয়ার, আর গেলেই দরজাই বা বন্ধ করতে হবে কেন। আয়েশের ভাবনার মাঝেই বাজ খাই রিংটোনে ফোনটা বেজে ওঠে আয়েশের। আবির ফোন করেছে। আয়েশ ঢের বুঝতে পারছে আবির কেন ফোন করেছে। এতক্ষণ তাদের বাড়িতে আগুন লেগে গেছে। আয়েশ একটা লম্বা শ্বাস নিয়ে কল রিসিভ করে। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? জানো বাড়িতে কি হচ্ছে?
এখানে কিচ্ছু ঠিক নেই ভাইয়া, তুমি তাড়াতাড়ি আসো। আয়েশ উপলব্ধি করতে পারে আবিরের দিকটা। আবিরের অবস্থাটাও তো আয়েশের থেকেও ভয়াবহ। আয়েশ দীর্ঘশ্বাস ফেলে বলে, ছোট, শান্ত হ। কি করে শান্ত হবে ভাইয়া? আমার চোখের সামনে থেকে আমার বাবার দাদুকে আরবি অফিসাররা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তাও কি অ্যালিগেশনে জানো? ওনাদের অভিযোগ সত্যি রে ছোট। আমি কেন বাড়ি ফিরছি না আশা করে বুঝতে পারছিস। আর যাই হোক, আদ্রিয়ান আয়েশ চৌধুরী অন্যের সাথে আপোষ করে না। আয়েশ কথা শেষ করে ফোনটা কেটে দেয়। ওইদিকে আবির হয়তো স্তম্ভিত হতেও ভুলে গেছে। আজকের এই দিনটা তাদের জীবনে না আসলেও পারত। তার চাচু আর দাদু এতটা খারাপ না হলেও পারত। আয়েশের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে চাইল সহসাই, কিন্তু আয়াস তার আগেই অশ্রুদের অস্তিত্ব শেষ করে দিল। আরাবি বলেছে আয়েশকে কষ্ট পেতে দেখলে আরাবির কষ্ট হয়। আর যাই হোক, আরাবিকে আর কষ্ট পেতে দিবে না আয়াস। আয়েশের ভাবনার মাঝেই আরাবি খট করে দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। আরাবিকে দেখে আয়েশ বাকরুদ্ধ। এই প্রথম সে আরাবিকে শাড়িতে মোড়ানো দেখছে, তাও সিঁদুর রাঙা লাল শাড়ি, হাতে লাল রেশমি চুড়ি, আরেক হাতে বেলি ফুলের গাছরা, পায়ে আলতা, কাজ ছাপিয়ে যাওয়া চুলগুলো অবলীলায় ছেড়ে দেওয়া। এইরকম লুকে আয়াস আর একবার আরাবিকে দেখেছিল শাড়ির সাথে ভিডিওতে, তবে সেদিন আরাবির অধর কোণে হাসি ছড়িয়েছিল, আজ নেই। সেদিন হাঁটু ছাড়িয়ে যাওয়া লম্বা চুল ছিল, আজ ছোট। সেদিন আরাবিকে দেখে সার মুগ্ধ হয়েছিল, আজ আয়াস। আয়াস বুঝতে পারল না আরাবির হঠাৎ এই শাড়ি পরার কারণ। আরাবি আয়েশকে পাশ কাটিয়ে টেবিলের উপর থেকে ফুলের ডালিটা নিয়ে বাহিরের দিকে যেতে উদ্যত হয়। আয়েশ আরাবির পিছু নিতে নিতে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? আমার শান্তির দেবদূতের কাছে। আজ আপনি আমায় আটকাবেন না। আজ আমি আমার ভেতরে সবকিছু নিংড়ে দেব। আরাবি হাঁটতে হাঁটতে জবাব দেয়। আয়েশও আর কিছুই জিজ্ঞেস করে না। আরাবির বাড়ির পেছনের দিকে যায়। আয়াস সেখানে একটা ছোট ঝিল দেখতে পেল। ঝিলের চারিদিকে পাথরের বেষ্টনী দেওয়া, মাঝে মাঝে কচুরি পানা পদ্মফুল ভাসছে ঝিলের পানিতে। আরাবি ঝিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, আয়াস আমায় একটু হোল্ড করবেন প্লিজ। আয়াস চটজলদি আরাবিকে এক পাঁজর থেকে জড়িয়ে নেয়। আয়াস অনুভব করে আরাবি তীর তীর করে কাঁপছে, এই জন্যই হয়তো হোল্ড করতে বলল। আরাবি আয়াসের বাহু জড়িয়ে ধরে হাঁটা লাগায়। ঝিলটা পেরিয়ে গেলে আয়াস একটা কবর দেখতে পায়। আয়াসের আর বুঝতে বাকি থাকে না কবরটা কার। কবরের পাশে গুটি কয়েক চামেলি ফুলের গাছ, চামেলি ফুলের সুগন্ধে ভরে গেছে চারিদিক। আর একটা বড় চামেলি ফুল গাছ আছে, গাছ ভর্তি কামিনী ফুল ঝরে পড়ছে কবরের উপর। আরাবি আয়েশকে ছেড়ে একটু একটু করে এগিয়ে যায় কবরের দিকে। কবরের উপর ফুলের ডালিটা রেখে কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাপি 8 years অ্যানিভার্সারি মাই লাভ। আয়েশ স্তব্ধ হয়ে গেছে। আজ ওদের 8ম বিবাহবার্ষিকী, আর সেই জন্যই আরাবির এই সাজ। কিন্তু এই বিশেষ দিনে তারা আলাদা। আরাবির ভালোবাসার মানুষ তার ধরা ছোঁয়ার বাহিরে। আরাবির এই মুহূর্তে ঠিক কেমন লাগছে? আয়েশ আরাবির জায়গায় থাকলে কি করত ভেবেই আয়েশের বুকে তীব্র ব্যথা হচ্ছে। আয়েশ আরাবির কাছে এগিয়ে যায়। এই মেয়েটাকে আজ কি বলে সান্ত্বনা দিবে সে? আরাবি ডালি থেকে একটা একটা করে ফুল নামিয়ে বলতে থাকে, কেমন আছেন পাগল লোক? আপনি কিন্তু আমাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাননি। আপনি কি খুব বেশি রাগ করেছেন? এতদিন আপনার কাছে আসেনি এই জন্যই। কিন্তু রাগ তো আমার করার কথা, তাই না? ছেড়ে তো আপনি আমায় চলে গেছেন। আপনি কি জানেন আপনাকে একটু দেখার জন্য কতটা তৃষ্ণার্ত আমি? আপনার একটুখানি সান্নিধ্যের জন্য চাতক পাখির মতো ছটফট করেছি আমি। সেই খবর কি আপনি রাখেন? আজকের দিনটা তো এমন হওয়ার কথা না মিস্টার সাইকো। আমার কি এতটা কষ্ট প্রাপ্য ছিল? তীব্র এই বিরহ যন্ত্রণা সহ্য করার চেয়ে মৃত্যুটা কি শ্রেয় নয়? শুনতে পারছেন আপনি? কষ্ট হচ্ছে আমার। আমাকে এই কষ্টের সাগরে নিপতিত করে আপনি নিশ্চিন্তে আছেন? একতা স্বার্থপর না হলেও পারতেন আপনি।
আরবির প্রত্যেকটা কথা আয়াসের বুকে ঝড় তুলে দিচ্ছে। এই মেয়েটা এতটা অসহায় কোনো দিনও লাগেনি। আরবির দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আয়াস সেই প্রথম আরবিকে কাঁদতে দেখলো, কিন্তু আয়াস আজ আরবিকে আটকাবে না। নিংড়ে দিক আরবি তার ভেতরের সব যাতনা। এই পৃথিবীতে কাঁদতে না পারার মতো ভয়ঙ্কর যন্ত্রণা আর হয়তো বা কিছুতেই নেই। আরবি চোখের পানি মুছে আবার বলতে শুরু করে, সরি। এতটা স্বার্থপর না হলেও তো পারতেন আপনি জনাব। কেন চলে গেলেন স্রোতের আব্বাজান? এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার তোতা পাখিকে একা রেখে কেন চলে গেলেন? কার ভরসায় রেখে গেলেন? কে সহ্য করবে আপনার মিষ্টি পাখির হাজারটা পাগলামো? কে পূরণ করবে আমার হাজারটা বায়না? যেখানে আপনি ছাড়া আমায় কেউ বুঝতেই পারে না, হাজার মন খারাপ থাকলেও কেউ বোঝাতে পারে না কাউকে। একাকিত্বের অতলে তলিয়ে গেলেও আপনি ছাড়া কারো সঙ্গ করতে পারি না আমি। আপনার উপর নির্ভর করে থাকা আমিটাকে ছেড়ে কেন চলে গেলেন আপনি? আপনি তো আপনার কথা রাখেননি। মাঝপথে হাত ছেড়ে চলে গেলেন। কি করে করতে পারলেন আপনি এমনটা? একটু কষ্ট হয়নি আপনার? তাহলে আমার কেন হয়? জানেন, আপনার ঘুম কুমারী স্লিপিং পিল ছাড়া ঘুম হয় না এখন। আমার ফুল কুড়ানো স্বভাবটাও আর নেই। কথায় কথায় কান্নাও পায় না। 7টা বছর যাবত আমার চোখে পানি আসেনি। এতটা পাষাণ কি আমি? জাগতিক কোনো কিছু আমার আর টানে না জানেন। অথচ এই আমি প্রত্যেকটা জিনিসে মুগ্ধ হতাম। আর এখন আমার শ্বাস নিতেও বিরক্ত লাগে। আপনি যেতে যেতে আমার অস্তিত্বটুকু নিয়ে চলে গেলেন। আপনি কথা না রাখলেও আমি রেখেছি। কারো সহানুভূতি নিয়ে বাঁচিনি আমি। স্বামী হারিয়ে শোকাহত হয়েছি আমি। থেমে নেই আমি। নিজেকে গড়েছি যেমনটা আপনি চেয়েছিলেন। স্রোত বড় হয়েছে, একদম আপনার জেরক্স কপি। ওর ভেতর আমি আপনাকে দেখতে পাই। আমি আমি আমার কথা রেখেছি, কিন্তু আপনি রাখেননি। জীবনের প্রত্যেক অধ্যায়ে আমার সাথে থাকার কথা ছিল আপনার, কিন্তু আপনি থাকলেন না। এই যে আমার আপনাকে আঁকড়ে ধরতে ইচ্ছে করছে, পারছি না আমি। চোখ দুটো ভরে দেখতে ইচ্ছে করছে আমার, কিন্তু সেই ক্ষমতা তো আমার নেই। ইচ্ছে করছে আপনার বুকে মুখ গুজে এতদিনের জমানো সব অনুভূতি নিংড়ে দিই আমি, কিন্তু সেই ভাগ্যটাও আমার নেই। সব থেকেও আমি নিঃস্ব, এক হেরে যাওয়া সৈনিক। তবে এত না পাওয়ার ভেতরে সব থেকে বড় শান্তির জায়গা আপনি আমার রয়ে গেলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিন্তু আমি তো থাকতে পারলাম না, ভাগ্য সহায় হয়নি আমার। আপনি কি রাগ করে আছেন বলুন তো? আমি চুল কেটে নিয়েছি, আপনার রাগ হচ্ছে না? বলে বকুনি দিন না, চুপ করে আছেন কেন? আমি খুব খারাপ তাই না? আপনি আমাকে আর ভালোবাসেন না? আরবি কেঁদেই যাচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তার আর্তনাদ। আয়েশ কোনোভাবেই আরবিকে শান্ত করতে পারছে না। এই মধ্যরাতে আরবির আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। আয়েশ আরবি করে বুকে চেপে ধরে আছে। এমন বিরল দৃশ্য কি দেখা যায়? এক রমণী তার মৃত স্বামীর জন্য তার বর্তমান স্বামীর বুকে মাথা রেখে কাঁদছে, আর সেই পুরুষের মুখে কোনো বিরক্তির রেশ নেই। সে দুহাতে সামলাচ্ছেন হৃদয় রানীকে। আরবি কেঁদেই যাচ্ছে। আয়েশ ধমকের সুরে আরবিকে বলে, চর দেওয়ার সময় হয়েছে তোমার। টেনে একটা চর দিয়ে লাইন আনতে হবে। বলো, দেবো একটা চর দেই? আরবি তবুও থামাথামির কোনো নাম নেই। গত 7টা বছরের জমানো কান্না এত তাড়াতাড়ি কি শেষ হয়? আয়েশ ব্যর্থ দৃষ্টিতে আরবির দিকে চায়, ব্যথিত কণ্ঠে বলে, আর কত কাঁদবে যান, এবার তো অসুস্থ হয়ে যাবে। কাঁদতে দেবো বলেছি, এর থেকে তো আর থামাথামি নামই নেই। আমার তো কষ্ট হচ্ছে বলো, তবু তুমি কান্না থামাবে না? আরবি আরো শক্ত করে জড়িয়ে ধরে আয়েশকে, যেন বুকের মধ্যে ঢুকে যাওয়ার অদম্য প্রয়াস। দুই হাতে আয়েশের বুকের কাছে পাঞ্জাবিটা খামছে ধরে। কোনো দৈব শক্তির বলে যদি কোনোদিনও আমাদের দেখা হয়, তাহলে আমি তাকে জিজ্ঞেস করবো, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সময় কি তার একবারও আমার কথা মনে পড়েনি? মনে পড়েনি কেউ তার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে, চাতক পাখির মতো ছটফট করছে? একবারও মনে পড়েনি তার? দীর্ঘ রজনীর শেষে দিনের শুরু। সূর্যি মামা পূর্ব দিকে উঁকি দিচ্ছে। আকাশ কোণে পূর্ব দিক রাঙা হয়ে বড় থালার মতো সূর্য উঁকি দিচ্ছে। একটু পর সূর্য মামা তার কিরণ ছড়িয়ে আলোকিত করে চারিপাশ। আরবির মুখে
রোদে সামান্য ছটাক পড়তে ভ্রু কুঁচকে চোখ মেলে তাকায়, হাতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসে। মাথাটা কিছুক্ষণ হ্যাং হয়ে থাকে, মাথাটা তীব্রভাবে ব্যথা করছে। অজান্তেই আরাবির হাত কপালে চলে যায়। মাথা ব্যথা করছে? হঠাৎ আয়াসের ভরাট কণ্ঠ শুনে চমকে তাকায় আরাবি। আয়াসের থেকে চোখ সরাতেই আরাবি বুঝতে পারে তারা এখনো প্রণয় রাজ্যে। আরাবি আয়াসের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, যেন কিছুই বোধগম্য হচ্ছে না তার। আরাবিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াস এগিয়ে আসে, পাশে বসে। আরাবি আয়াসের বাহুতে মাথা এলিয়ে দিয়ে রিনরিনে কণ্ঠে বলে, স্রোতকে কল করুন, আমি ওর সাথে কথা বলবো। আয়াস ফোনটা বের করে স্রোতকে কল করতে স্রোত রিসিভ করে, যেন এই ফোনটা পাওয়ার জন্যই অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম আব্বাজান। আয়াসের অধর কোণে হাসি ফোটে, বুকটা প্রশান্তিতে ভরে যায়। ইস, তার ছেলেকে এত সুন্দর করে কথা বলে। আয়াস উৎফুল্ল হয়ে সালামের উত্তর দিয়ে টুকটাক কথা বলে ফোনটা আরাবির দিকে বাড়িয়ে দেয়। স্রোত একইভাবে সালাম দেয় আরাবিকে। মুগ্ধতায় রাবির চোখ মুড়ে আসে। আরাবির এখন খুব ইচ্ছে করছে ছেলেটাকে বুকে জড়িয়ে রাখতে। কি দ্রুতই না বড় হচ্ছে তার ছেলেটা। এই তো সেদিনের কথা, আরবি স্রোতকে কোলে তুলে এটা ওটা বলা শেখাতো। স্রোত ভাঙা ভাঙা অস্পষ্ট করে আম্মাকে অনুসরণ করত। আর আজ কি দারুণ কথা বলে এই পুচকে ছেলেটা। আরবি মনে মনে বার কয়েক মাশাল্লাহ মাশাল্লাহ আওড়ালো। আব্বাজান আমার কাছে চলে আসুন, দেখি, মিস করছি আপনাকে প্রচন্ড। আরবির বলতে দেরি আর স্রোতে লাফিয়ে উঠতে দেরি হয় না। এক্ষুনি সে আম্মার কাছে যাবে, চৈতি মাকে বলতে আম্মার কাছে দিয়ে আসার জন্য। আরবি ফোন কেটে লম্বা শ্বাস নেয়। আজ বাড়ি যান এই মুহূর্তে, আপনার উচিত আপনার পরিবারের সাথে থাকা। আপনার তো রাতেই চলে যাওয়া উচিত ছিল। আয়াস আরাবির শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমর শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলে, কালকে কি অবস্থা হয়েছিল জানো? কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে গেছিলে। এত চেষ্টা করেছে, অথচ আপনাকে এক ফোঁটা চলাতে পারেনি। থামাথামির কোনো নামই নেই। একটা মানুষ এত কাঁদতে পারে? এতক্ষণ যে সংজ্ঞা হারিয়ে পড়েছিলেন ম্যাডাম, জানেন এই রজনী আমি কেমনে পার করেছি? চিন্তায় চিন্তা অস্থির করে মেরে ফেলছিল তো। এই যে এখন ঠিক করে কথা বলতে পারছো না, গলা বসে গেছে, সেটা কি বুঝতে পারছো? চোখ মুখের কি হাল করেছো? আরবি মৃদু হাসে। আয়াসের সাথে আর একটু চিপকে বসে বলে, সে যাই হোক, আপনি এক্ষুনি বাসায় যাচ্ছেন। আপনার পরিবারের প্রতি কিছু দায়িত্ব আছে আপনার। ওখানে সবাই সবার জন্য আছে, আমার নিজের ওয়াইফের প্রতিও দায়িত্ব আছে। আমি কিছুতেই এই অবস্থা তাকে ছেড়ে যেতে পারবো না। আপনার এখন যাওয়া উচিত আয়াস। ব্যাপারটা দৃষ্টিকটু, সাথে নিন্দনীয়। আপনার পরিবারে এমন ক্রাইসিসের সময় আপনি তাদের পাশে নেই। এখন তাদের মেন্টাল সাপোর্ট প্রয়োজন। আমি এমনি ঠিক আছি আয়াস। এমন 7টা দিন আমি একা পার করেছি, এটা অষ্টম। আপনি যান প্লিজ, দরকার হলে আমি ডেকে নেব, প্রমিস। আর আমি সন্ধ্যায় এখান থেকে চলে যাব। আজকের পুরো দিন আমি এখানেই থাকবো। আয়াস হার মানে আরবির যুক্তির কাছে। উঠে গিয়ে টেবিলের উপর থেকে একটা প্যাকেট নিয়ে আসে। প্যাকেটের ভেতর থেকে ব্রেড, অমলেট আর মিনারেল ওয়াটারের বোতল বের করে সামনে রেখে বলে, যাব, আগে ঝটপট খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে ফেলো তো। আরবি অবাক চোখে চায়, এত ভোরে এই সব ম্যানেজ করে ফেলেছে। আরবির ভাবনার মাঝে আয়াস এক টুকরো অমলেট আরবির মুখের সামনে ধরে। আয়াস ইশারায় বলে খেতে। আরবি বাধ্য মেয়ের মতো মুখে নেয়। আয়াসও নিজ হাতে খাইয়ে দেয়। মায়া হচ্ছে আরবির এই লোকটার উপর। কতই না ধকল যাচ্ছে তার উপর। দুজনে খাওয়া শেষ করে সময় নিয়ে আরবিকে ওষুধ খাইয়ে আয়াস বাড়ি যাওয়ার জন্য উদ্যত হয়। সত্যি এখন আয়াসের যাওয়া উচিত না, জানি কি পরিস্থিতি বাড়িতে। বের হওয়ার আগে আরবিকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়াস ঢের বুঝতে পারছে সে চলে গেলে আরবি আবার কাঁদবে। এখন স্রোত চলে আসলে শান্তি, সে ঠিক সামলে নিবে তার আম্মাকে। ভীষণ বুদ্ধিমান তার ছেলেটা। আয়াস আরবির ললাটে হৃদপুষ্ট তপ্ত ওষ্ঠধয় ছুঁয়ে দিয়ে বলে, নিজের খেয়াল রাখবে, সমস্যা হলে আমাকে কল করবে, ওকে? বিকেলে আমি এসে নিয়ে যাব। আমি আর কখনো চৌধুরী বাড়িতে ফিরবো না আয়াস। আরবির কাটকাট জবাব। আয়াসের মনক্ষুণ্ণ হয়। সে আগেই বুঝতে পেরেছিল। আর যাই হোক, আরবি চৌধুরীদের ত্রিসীমানায় যাবে না। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না জান। বউকে শান্তি নিয়ে রাখার মতো এইটুকু ক্ষমতা আমার কাছে আছে।
আরবি মাথা নাড়ে। আয়েশ আরবির থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী বাড়ির অবস্থা থমথমে, মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। গতরাতে ঝড় বয়ে গেছে এই হাসি খুশি পরিবারটার উপর। বাড়ির প্রত্যেকটা সদস্যের অবস্থা জরাজীর্ণ। আয়েশ বাড়ি প্রবেশ করে প্রত্যেকে ড্রয়িং রুমে থাকলেও অদ্রি সেখানে নেই। আয়েশকে বাড়ি প্রবেশ করতে দেখেই আবিরের মা নির্জনা চৌধুরী ছাদ করে ওঠে। বাহ আয়েশ, বাহ, এই তোমার আসল রূপ। গতরাতে আর্মিরা তোমার দাদু আর চাচুদের অ্যারেস্ট করে টেনে হিসড়ে নিয়ে গেল। তোমাকে বাড়ির সকলে 1000 বার ফোন দিয়েছে, তুমি তো রিসিভই করনি। অথচ কালকে তুমি থাকলে এমনটা হতো না। তুমি আটকাতে পারতে ওই 2 দিনের অফিসারকে, সে তো তোমাদের পরিচিত, কিন্তু তুমি আটকাবে কি করে? তুমি তো বউ নিয়ে বিজি। আর কারো খেয়াল আছে নাকি তোমার নিজের বাবার সাথে এমন হলে সহ্য করতে? নির্জনা চৌধুরীর কথায় সায় দিয়ে তানিয়া চৌধুরী বলে। আয়েশ এক পলক সবার দিকে চায়, সবাই চুপচাপ আছে, এমন কি আবিরও। আয়াস হেঁটে দিয়ে নির্জনা চৌধুরী আর মুখোমুখি দাঁড়ায়। চাচি, আমি অবশ্যই রুখে দাঁড়াতাম যদি আমার দাদু আর চাচুরা ঠিক থাকতো। আর নয়তো তারা করেছে চাচি, নিকৃষ্টতম পাপ করেছে। তাদের পাপের হিসাবও হয়তো তুমি করতে পারবে না। আর আদ্রিয়ান আয়েশ চৌধুরী অন্যের কাছে মাথা নত করে না। ওই লোকগুলো যতগুলো পরিবার ধ্বংস করেছে, তার জন্য ওনাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি পাওয়া উচিত। আয়েশের কথার পৃষ্ঠে আর কোনো জবাব দেয় না নির্জনী চৌধুরী। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আয়েশ আবিরকে উদ্দেশ্য করে বলে, ছোট, আমার ঘরে আয় তো, তোর সাথে কথা আছে। আয়েশ ঘরে যেতে নিলেই বাদ সাধে তানিয়া চৌধুরী দাঁতে দাঁত চেপে বলে, তার মানে তুমি কিছুই করবে না আয়াস? ওকে ফাইন, আমিও ওনাদের সারিয়ে আনার ব্যবস্থা করব। যত টাকা লাগে দেব, প্রয়োজন হলে নিজের বাপের বাড়ি থেকে সাহায্য নেব। আয়েশ পেছন ফিরে একবার দেখে ছোট চাচিকে, তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলে, ছোট চাচি, কেসটা মেজর নাহিয়ান নির্ভীক হ্যান্ডেল করছে। তুমি তাকে ঠিকঠাক চেনো নাও। প্রয়োজন হলে এই বাঁধা নিজের বাপের হাতে হাত করা পারবে, তবু নিজের দেশের সাথে বেমানি করবে না। পৃথিবীর সব টাকা দিয়েও তাকে কেনা যাবে না। এ পর্যায়ে মুখ খুলল ড্রয়িং রুমের একপাশে দাঁড়িয়ে থাকা আফসানা চৌধুরী। আয়েশকে করুণ কণ্ঠে বলে, বাবা, একটু মিষ্টি মাকে বুঝিয়ে বল মেজর নির্ভীককে বোঝাতে। ওদের সম্পর্ক খুব ভালো। মিষ্টি বললে নির্ভীক নিশ্চয়ই একটু নরম হবে। সবার মধ্যে এবার একটু আশার আলো জ্বলে উঠল। আসলেই তো, আরবি বললে নিশ্চিত বুঝবে এই ছোকরা মেজর। আয়াস মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার মিষ্টির মা যে এখনো তোমার শ্বশুর আর দেবরদের শুট করনি, এর জন্য হাজার শুক্রিয়া করো। শুধু আমাকে ডিঙিয়ে মারতে পারছে না, আমি কষ্ট পাবে বিধায়, নলে এতক্ষণ তারা যমরাজের দুয়ারে থাকতো। এ পর্যায়ে আবির মুখ খোলে বিরক্ত হয়ে আয়েশকে জিজ্ঞেস করে, ভাইয়া কি হচ্ছে একটু পরিষ্কার করে বলবে? ভাবিকে কেন খুন করতে যাবে? আয়েশ ব্যথিত দৃষ্টিতে আবিরের দিকে চায়, ফাঁকায় ঢোক গিলে বলে, কারণ শায়রের খুনের মাস্টার মাইন্ড ওই ভদ্রলোকগুলো। বুঝতে পারছিস তুই আবির ব্যাপারটা? জীবন চলে গেল, আরবের দাদু চাচুদের জেল থেকে বের হতে দিবে না। সে দেশে এসেছে শাহরের মৃত্যুর প্রতিশোধ নিতে। এই কেসের সাথে জড়িত বাকি সবাইকে মেরে দিয়েছে, শুধু আমার জন্য মাস্টার মাইন্ডগুলোকে বাঁচিয়ে রাখলো। আয়েশের কথায় সবার মাথায় বজ্রপাত হলো। এত কিছু তাদের সহ্য হচ্ছে না। কি যা তা বলছো ভাইয়া? সায়রকে মেরে দাদু আম্মু চাচ্চুর কি লাভ? ওরা কেন মারবে? আবির কাপা কাপা গলায় প্রশ্ন করে আয়েশকে। আয়েশ হাতে রাখা ফাইলটা বাড়িয়ে দিয়ে বলতে শুরু করে, কারণ শাহরে বেঁচে থাকলে ওনাদের ধান্দাতে বন্ধ হয়ে যাবে। মানে? শাহ ডিএমসিতে জয়েন করেছিল। জয়েন করার 1 মাসের ভিতর সে ধরে ফেলে এখানে স্মাগলিং হয়। পুরো দেশের সব হসপিটালে স্মাগলিং এখানে নিয়ন্ত্রণ করা হয়। সব প্রমাণও জোগাড় করে ফেলেছিল। আফটার অল, হি ইজ এ জিনিয়াস। দাদু বুঝে গেছিল শাহরের সাথে সরাসরি লড়াইয়ে বিজয় হতে পারবে না, তাই ছল ছাতুরি শুরু করে। দাদু সে সময় ক্ষমতায় ছিল, সে সেটার অপপ্রয়োগ করে শাহরের ডক্টরেট লাইসেন্স বাতিল করে। বুঝতে পারছিস? একজন ছেলেদের স্বপ্ন পূরণ করবে বলে আড়ালের ঘরে দুলাল হয়েও হাড় ভাঙা পরিশ্রম করে, আর দূরে সত্য কথা বলতেই তার স্বপ্ন ভেঙে দেওয়া হয়। তখন তার কেমন লেগেছিল?
শাহরের পরিবার বলতেছিল ওর দাদি শেহজাদি খান ভদ্র মহিলা ওকে বড় করে। ছোট থেকে বাবা মা পায়নি সে। ভদ্রমহিলা বিজনেস ওম্যান ছিল, খানদের সব বিজনেস সামলাতে এই মহিলা। দাদু শেহজাদি খানকে মেরে দেয় শাহরকে দুর্বল করতে। আরবের পরিবারের সাথে শাহরের ঝামেলা সৃষ্টি করে। এই জন্য আরবের পরিবার শাহরের হাতে ওকে তুলে দিতে রাজি হয় না। আগেও ছিল না, শুধু আহির রহমানের জন্য রাজি হতে বাধ্য হয়। শাহরের মা একজন আমেরিকান অ্যাক্ট্রেস এন্ড মডেল। রহমানরা মনে করে মডেলদের চরিত্র ঠিক থাকে না, আর তার উপর আমেরিকান মডেল। এই মহিলার তো চরিত্রের সমস্যা থাকবে। তাদের ধারণা শাহর ওর মায়ের মতো, আর দাদু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আরো ঝামেলা সৃষ্টি করে। ওকে সব দিক থেকে দুর্বল করে দিয়ে ওকে মার্ডার করে, যেন শাহর নিজে মরতে চায়। ওর জন্য ওর বাচ্চার ইচ্ছে না থাকে। বাচ্চার ইচ্ছে থাকলেও নিজেকে ডিফেন্স করবে, আর শাহ ডিফেন্স করলে ওকে মারা অসম্ভব। কজ হি ইজ আ গ্রেট ফাইটার অ্যান্ড শাউটার। দাদুর পরিকল্পনা মতো সব হয়। যখন শাহরকে মারতে লোক পাঠায়, তখন শাহের কোনো কিছু করেনি, নিজেকে বাঁচানোর সামান্যতম চেষ্টাও করেনি। করবে কি? ওর দুনিয়া বলতে ছিল ওর দাদি, ওর দুটো পাখি, আর এক বুক ভরা স্বপ্ন যে ডাক্তার হয়ে ও বিনামূল্যে গরিবদের চিকিৎসা করবে। সব তো হারিয়ে ফেলেছিল। প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য একটা কারণ লাগে। ওর তো বাঁচার আর কোনো কারণ গলেই কেড়ে নিয়েছিল। আয়েশের কথা শুনে ধপ করে নিচে বসে পড়ে আফসানা চৌধুরী। শেহজাদি ম্যাম আর সৌহার্দ বাবাকে বাবা মেরেছে। আহাদ চৌধুরী করুণ দৃষ্টিতে তাকায় স্ত্রীর দিকে। এখন কি বলে সান্ত্বনা দিবে এই মহিলাকে? অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমরা দুঃস্বপ্নেও ভাবি না। উক্ত ঘটনাটা হাজার মেনে নেওয়ার চেষ্টা করলে আমাদের ব্রেন মেনে নেয় না। সেই ঘটনার রেশ আমাদের শরীর, ব্রেন, মন উভয়ের উপর পড়ে। পরিস্থিতির সাথে হাজার মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আমরা সক্ষম হই না। মনের উপর তো কারোর দখলদারিত্ব চলে না। ঠিক এমনটাই হয়েছে ছোট্ট অদ্রির সাথে। নিজের বাবা, চাচু, দাদুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার কিছুতেই সে মানতে পারছে না। তার উপর তার অতি প্রিয় মানুষকে অ্যারেস্ট করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে তার ভালোবাসার মানুষটি। অদ্রি হাজার বলেও দুর্যোগকে আটকাতে পারেনি। এই পাষণ্ড পুরুষের মন গলেনি অদ্রির অনুনয়ে। আসলে সবাই ঠিকই বলে, ডিফেন্স অফিসারদের মন বলে কিছু হয় না। যদি হতো তাহলে কি তুর্য পারত অদ্রির এমন আকুতি উপেক্ষা করতে? পারতো না। অদ্রি বিবর শরীর এলিয়ে বিছানায় শায়িত, হাতে চলছে স্লাইন, দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই ছোট্ট মন আর কত কি সহ্য করবে? মূলত অদ্রির সংজ্ঞা হারিয়েছিল তুর্য ওর বাবা, চাচু, দাদুকে নিয়ে চলে যাওয়ার পরই। তারপর থেকে অদ্রি বিছানাগত। যতই উঠতে চেষ্টা করছে শরীরটা কিছুতেই সায় দিচ্ছে না। অদ্রির পাশে অন্তি বসে। আবির দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে বোনের নিস্তেজ শরীরটা দেখে অশ্রু দলা পাকিয়ে গলায় আটকে আসছে। ধীর পায়ে অদ্রির পাশে এসে বসে আবির। সযত্নে তুলে নেয় বোনের একটা হাত। অদ্রি ভাইয়ের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে দেয়। ভাইয়া, আমাদের বাবা এমন হলো কেন? এতটা খারাপ কোনো মানুষ হতে পারে? আবির ভাষা খুঁজে পায় না, কি বলে বোনকে শান্ত করবে। বধু, আমরা ওই খারাপ মানুষগুলোর নাম মুখেও নেব না, কেমন? মনে করবে এই মানুষগুলো ছিল না আমাদের জীবনে। অদ্রি মাথা নাড়িয়ে সায় জানায়। অন্তি ব্যাকুল কণ্ঠে বলে, ভাই, আমরা চেষ্টাও করব না ওনাদের সঠিক পথে ফিরিয়ে আনার? আবির অন্তির দিকে এক পলক দেখে বলে, অনিপুরি, ওনারা কোনো বাচ্চা নয়, ঠিক ভুলের পার্থক্য বোঝেন। ওনারা যে ঘৃণ্য কাজ করেছে তার কোনো ক্ষমা হয় না। কতগুলো পরিবার ধ্বংস করেছে, কত মানুষের প্রাণ নিয়ে খেলেছে তার কোনো হিসেব নেই। একবার ভাবির দিকে তাকিয়ে দেখো, ভাবির মতো মানুষ নাকি চিৎকার করে কেঁদেছে। ভাইয়া কোনোভাবে শান্ত করতে পারেনি। কাঁদতে কাঁদতে ওই কঠিন চিত্তের মেয়েটা নাকি জ্ঞান হারিয়েছে। আমি জানি না ভাবি কিভাবে নিজেকে সামলাচ্ছে। আজ নাকি ভাবি আর শায়র খান এর ম্যারেজ অ্যানিভার্সারি। ভাবতে পারছিস ওই মেয়েটার জন্য পরিস্থিতি কতটা নির্মম? অদ্রি অন্তির মুখে কোনো শব্দ নেই। কি বলবে এখন, কি করা উচিত কিছুই ভাবতে পারছে না। মাথা কাজ করছে না তাদের। অদ্রি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তার মানে ওনারা জেলেই থাকবে, ছাড়া পাবে না? ছাড়া পাওয়ার কোনো প্রশ্ন নেই অদ্রি। তোর কি মনে হয়
যে অকাট্য প্রমাণ পেশ করেছে মেজর নাহিয়ান নির্ভীক আর ক্যাপ্টেন তুর্য, তারপর ওনারা ছাড়া পাবে? ওনারা যাতে ছাড়া না পায় তাই জন্য কেসটা নির্ভীক হাতে নিয়েছে। কোনো ক্ষমতার জোরে ওনাদের ছাড়ানো যাবে না। ক্ষমতা আমরা দেখালে আহির রহমানও দেখাবে। সে বোন বলতে অজ্ঞান। তার বোনকে এতটা কষ্ট দেওয়ার জন্য সে তো পারে না দাদুকে কচু কাটা করতে। আর রইল সাহিত্য সায়ন শেখ, সে পুরো জান লাগিয়ে দেবে ওনাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবিতে। তোরা জানিস ওই বান্দাটা কি জিনিস? আর আমরা কোনো লড়াইতে নামতে যাব না। কেন যাব? ওই মানুষরূপী পশুদের জন্য? প্রশ্নই আসে না। আর যাই হোক, আরিয়ান আবির চৌধুরী নিজের বিবেকের কাছে মাথা নোয়াতে কখনো পারবে না। আবিরের কথার পৃষ্ঠে আর কিছুই বলে না অদ্রি অন্তি। কয়েকটি খারাপ মানুষের জন্য তাদের এতটা ভাবনা আসলেই সাজে না। পূর্ণ চন্দ্র রজনী, আকাশে হাজার তারা রাতের আধারে দূর করতে ব্যস্ত, আর এক সুদর্শন যুবক ব্যস্ত প্রেয়সী চুলে বিনুনি বাঁধতে। ডার্ক রেড ঠোঁট দুটো দাঁতে চেপে নীলচে চোখের অটল দৃষ্টি নিবদ্ধ প্রিয়তমার কেশে। যেন এই মুহূর্তে প্রেয়সীর কেশ থেকে চুল সরালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মেয়েটি ছলছল চোখে ঠোঁট উল্টিয়ে বসে। যুবকটি হাতের কাজ শেষ করে মাথাটা ঝুঁকে প্রিয়তমার চোখের দিকে তাকায়। কি ব্যাপার? আকাশের চাঁদ তো জলমল করছে, কিন্তু আমার চাঁদের মুখ মলিন কেন? সে কি জানে না তার মুখ মলিন দেখলে আমার কতটা পুড়ে? মেয়েটি তড়িৎ গতিতে ছেলেটির বুকে মুখ গুজে দেয়, নাক টেনে প্রাণ ভরে ব্যক্তিগত পুরুষের ঘ্রাণ নিয়ে বলে, এটা আমার জায়গা, আমি এখানে থাকবো। মেয়েটির বাচ্চামো দেখে ছেলেটি মুখ টিপে হেসে টিপ্পনি কেটে বলে, এখানে থাকার এত তাড়া? এখানে থাকতে হলে তো আর একটু বড় হতে হবে, নাহলে কন্ট্রোললেস আমিটার সাথে ডিল করবেন কিভাবে? মেয়েটি আর একটু বুকের মধ্যে ঢুকে গিয়ে বলে, আমার 18 হয়ে গেছে, আর কত বড় হব? ছেলেটি এবার সজোরে হেসে দেয়। ছেলেটির হাসি দেখে মেয়েটি ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। ছেলেটি হাসি থামিয়ে প্রেয়সীর কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে। তুতে পাখি, কাঁদেন কেন? আমি একেই তো পাগল, তার উপর আপনিও পাগলামি করলে কেমন হবে? আপনার অ্যাডমিশন টেস্ট হয়ে যাক, তারপর একেবারে আপনাকে আমার কাছে নিয়ে চলে আসবো। মেয়েটির কান্না তবুও থামে না। ছেলেটি ব্যাকুল হয়ে ওঠে। তার তোতা পাখি কাঁদবে কেন? পাখি কাঁদেন কেন? অনেক রাত হয়েছে, আপনি নিজের রুমে যান। তুলিশাও তো আপনার জন্য এখনো জেগে বসে। কালকে আমরা বাসায় ফিরে যাব কেমন? আমার তো আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না, কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে আর পাবো না এতটা কাছে। ছেলেটি মেয়েটির ললাটে ঠোঁট ছুঁয়ে বলে, আমি তো সবসময় আপনার কাছে থাকি, শারীরিকভাবে না থাকলেও আত্মিকভাবে জুড়ে। আমাকে আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আপনি অনুভব করেন আমাকে। আমি আশেপাশে থাকলে আপনি বুঝতে পারেন, আমার সামান্য ক্ষতি হলেও আপনি আগেই বুঝতে পারেন। আমি আপনাকে মনে করলেও আপনি বুঝেন কি টেলিপ্যাথি কানেকশন। এই কানেকশন এই টাইম তো শেষ হবার নয় পাখি, তাই না? মেয়েটি মাথা নাড়িয়ে সায় জানায়, আসলে তাদের কানেকশন তো শেষ হবার নয়। স্রোতের কথায় আরাবি ভাবনা থেকে বেরিয়ে আসে। ইস, কতটা সুন্দর ছিল তার জীবন। শুধুমাত্র একটা মানুষের অনুপস্থিতিতে তার পুরো পৃথিবী ধসে গেছে। আরাবির চোখ বেয়ে অশ্রু ঝরে। আম্মা, আব্বাজানের মাটির নিচে খুব কষ্ট হচ্ছে, তাই না? আরাবি ঢুকে কেঁদে ওঠে স্রোতের কথা শুনে। কি জবাব দেবে ছোট্ট ছেলেটাকে? এতটুকু বয়সে কতটা ম্যাচিওর ছেলেটা। আজ যদি সায়র বেঁচে থাকতো তাহলে এই বাচ্চাটাও একটা দুষ্টু বাচ্চা হতো। হাজার একখানা বায়নার পসরা সাজিয়ে বসতো, ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টিয়ে কাঁদতো। অথচ তার বাচ্চা একটা রোবট। ক্যাডেট স্কুলে পড়ায়, 24 ঘন্টায় ডিসিপ্লিনের ভেতরে থাকে। এইটুকু বয়সে এতটা ডিসেন্ট কোনো বাচ্চা হয়? আরবিকে কাঁদতে দেখে স্রোত তার গলা জড়িয়ে ধরে। আম্মাজান, আপনি কাঁদবেন না। আপনাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। আরবি ছেলেকে বুকে চেপে ধরে। এই ছেলেটা তার প্রাণ, এই পৃথিবীতে টিকে থাকার একমাত্র সুতো। আয়াস প্রেম সরোবরের সামনে আসতেই মা ছেলেই এই আবেগপ্রবণ মুহূর্তের সাক্ষী হয়।
এত ঝামেলার মাঝেও ঠোঁট দুটো প্রসারিত হয়ে স্বচ্ছ হাসিতে ধীর পায়ে এগিয়ে আসে আরবির পাশে বসে। আরবি পাশে কারো উপস্থিতি বুঝতে পারলেও চোখ তুলে দেখে না। সে জানে এই অবয়ব, এই ঘ্রাণ কার। আয়েশ আরবির থেকে স্রোতকে কোলে নিয়ে বলে, সন্ধ্যা হতে চললো, বাসায় চলো। আর একটু থাকি। আয়েশ দীর্ঘশ্বাস গোপন করে বলে, আবার আসবো তো জান, কিন্তু এই মুহূর্তে তোমার একটু ফ্রেশ হয়ে রেস্ট নেওয়া দরকার। স্রোত আছে, সাথে যেতে হবে তো বাকি। আরবি তড়িৎ গতিতে মুখ তুলে চায়। আয়াস ও সারের মতো পাখি বলে সম্বোধন করেছে। আরবির এমন চমকিত চেহারা দেখে আজ ভ্রু কুঁচকে তাকায়। কিছুক্ষণ ভাবনার পরে বুঝতে পারে আরবির এমন রিয়াকশনের কারণ। আজ ঠোঁট চেপে হেসে এক ভ্রু উপরে তুলে বলে, কি আমি কি এই নামে সম্বোধন করতে পারি না? আবির মৃদু হেসে বলে, অবশ্যই পারেন। আয়েশের মুখে তৃপ্তির হাসি। স্রোতকে কোলে তুলে আরবির একটা হাত ধরে বলে, চলো তাহলে, তোমার ছোট্ট বাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। লেটস গো বেবস। পাখিরা কিচিরমিচির সুর তুলে গান গাইছে। ভোরের শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে তনুগাত্র। পূর্ব আকাশ ঈষৎ রক্তিম, বড় থালার মতো লাল সূর্য উঁকি দিচ্ছে। শিউলি ফুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। আয়েশের নতুন বাড়িতে বেশ অনেকগুলো শিউলি ফুলের গাছ আছে। গাছে ফুল ফুটেছে অনেক। সেই মন মাতোয়ারা গন্ধ উপেক্ষা করে ব্যক্তিগত মানুষের গায়ে তরতাজা চামেলি ফুলের ঘ্রাণ নিতে ব্যস্ত আয়াস। ঘুম ভেঙেছে তার বহু আগেই। আরবিকে এই বাড়িতে আনার পরই সে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। তাড়াতাড়ি ঘুমানোর জন্য ভোরবেলায় ঘুম ভেঙে গেছে, কিন্তু এই উষ্ণতার চাদর ছেড়ে তার উঠতে ইচ্ছে করছে না। আরবির গলায় মুখ গুজে চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে আছে। আরবি ব্যস্ত হাত চালাচ্ছে আয়াসের নরম চুলে। আরবি ধীর কণ্ঠে বলে, আয়াস, হুম, আপনার অভ্যাস ভীষণ খারাপ হচ্ছে কিন্তু। তুমি খারাপ করছো। আরবি একটা দীর্ঘশ্বাস ফেলে। কিছুতেই এই লোকটার সাথে কথায় পেরে ওঠে না। আয়াসের অভ্যাসে পরিণত হয়েছে সে। আরবিকে বুকে জড়িয়ে ঘুমানো আয়াসের এক বদ অভ্যাস। এতে আয়াসেরই ক্ষতি। আরবি চলে গেলে আয়াসের অভ্যাস চেঞ্জ করতে ভীষণ কষ্ট হবে। আরবি আয়াসের চুল থেকে হাত বের করে গালে রাখে, মৃদু আওয়াজে বলে, আপনি নিজে অভ্যাস খারাপ করছেন আয়াস। আমি চলে গেলে আপনার ভীষণ অসুবিধা হয়ে দাঁড়াবে এই বদ অভ্যাসটা। আয়েশ তড়িৎ বেগে মাথা তুলে চায়। এই সুন্দর মিষ্টি মুহূর্তে এমন তিক্ত কথা না বললেই নয়। মেজাজ খারাপ হয় আয়াসের। আরবির কোমর জড়িয়ে রাখা রাতের বাঁধন শক্ত হয়। কড়া কণ্ঠে বলে, কি সবসময় চলে যাবো করো? কোথাও যেতে দেব না আমি। তুমি আমার কাছে থাকবে, আমার কলেজের মধ্যে, বুঝছো? আরবি অসহায়ের মতো চায়। কি করে মানাবে এই জেদি মানুষটাকে? আয়েশ চৌধুরীকে উপেক্ষা করা ভীষণ কঠিন। আরবি কিছু একটা ভেবে বলে, স্রোতের ছুটি শেষ, ওকে স্কুলে প্রেজেন্ট থাকতে হবে। আর আমি নিজে এখানে থাকতে পারবো না আয়াস, বোঝার চেষ্টা করুন প্লিজ। আয়েশের মেজাজে শিথিল হয়। কি করে এই মেয়েটার উপর রাগ করবে? এই মেয়েটার উপর যে রাগ করা যায় না, কিন্তু নিজের ভবিষ্যৎ দিনগুলো ভেবে ভয় হয়। কেমন হবে সেই দিনগুলো? এই মেয়েটাকে বুকে না জড়ালে তার ঘুম আসবে? তার গায়ের ঘ্রাণ না পেলে দিন শুরু হবে? ছোট ছোট যত্নগুলো না পেলে তার চলবে? সবচেয়ে বড় কথা, এই মেয়েটা ধরাছোঁয়ার বাহিরে চলে গেলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে না? তোমাকে ছাড়া আমার চলবে না জান, একটু বোঝার চেষ্টা করো। আরবির খারাপ লাগে ভীষণ। না চাইতো এই শুদ্ধ মানুষটাকে কষ্ট দিয়ে ফেলে। কি সে কি করবে? সে তো অপারক। আরবি শক্ত করে জড়িয়ে ধরে আয়াসকে। আম সরি বলে আয়াস। আরবির ক্লান্তি মাখা কণ্ঠে আয়াসের ভেতরটা কেঁপে ওঠে। এই মেয়ে কি নিজেকে দোষারোপ করছে? কিন্তু এই মেয়েটার তো কোনো দোষ নেই। আয়াসের ভাবনার মাঝে আরবি আবার বলে ওঠে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, বিশ্বাস করুন, কিন্তু আমি। আরবি তার কথা শেষ করতে পারে না। তার আগেই আরবির কম্পিত ওষ্ঠজোড়া দখল করে নেয় আয়াস। গভীর থেকে গভীরতর হয় তার ছোঁয়া। আরবি কিছুক্ষণে হাঁপিয়ে যায়। শ্বাস আটকে আসছে তার, কিন্তু এই অসভ্য মন্ত্রীর তো ছাড়ার নাম নেই। এমন সিরিয়াস কথাবার্তার মাঝে কেউ এমন করে? প্রাণটাই না নিয়ে নেয় আজ। আয়াস থামুন। সরি জান, আমি থামছি না। কি হচ্ছে কি আয়াস? সকাল হয়েছে, বেরোতে হবে আপনাকে। স্রোত আছে পাশের রুমে, যে কোনো সময় চলে আসবে। ছেলে আমার ঘুমিয়ে।
আরাবি আর কিছু বলার জন্য মুখ খুলতে নিলে আয়েশ আবার বাদ সাজে শুয়ে দেয় গভীরভাবে। আরাবি আর আটকায় না, যে জন্য এতদিন আয়েশকে দূরে রেখেছিল সেই লক্ষ্যটা পূর্ণ হয়েছে। এখন আয়েশকে থামালে আরাবির পাপ হবে। আরাবি সঁপে দেয় নিজেকে স্বামীর কাছে। আয়েশের ভালোবাসা মাখা ছোঁয়াতে সিক্ত আরাবির তনুগাত্র। আরাবির চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আয়েশ সযত্নে মুছে দেয় এই মিষ্টি যন্ত্রণার অশ্রুটুকু। মিলিত হয় দুই নগ্ন শরীর, ভারী হয় শ্বাস। আয়েশের উন্মাদনা সামলাতে বেগ পেতে হয় আরাবিকে। মনে পড়ে আয়েশের পুরনো কথা, অল্প আদরে আদ্রিয়ান আয়েশ চৌধুরীর পোষাবে না। ভয়ে ঢোক গেলে আরাবি দুহাতে সামলানোর চেষ্টা করে বেসামাল এই মন্ত্রীকে, কিন্তু এতই কি সহজ? আরাবি হাঁপিয়ে যায় খানিক পরে, কিন্তু আয়েশ সে কি এত সহজে ছেড়ে দেবার পাত্র? আরাবি মৃদু কণ্ঠে বলে, আয়াস। আরাবির ঘাড়ের বিউটি স্পটের উপর সজোরে বাইট করে হাসকি স্বরে বলে আয়াস, Don't disturb me. I'm not done yet, babe. এই যে মিস্টার, আপনি ঠিক আছেন? শরীর ঠিক আছে আপনার? অসুস্থ নাকি? আরবির কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করার চেষ্টা করে বৃষ্টি। আবির চুপচাপ বসে গাড়ি ড্রাইভিং সিটে বসে। একটু আগে আবিরের সাথে বৃষ্টির দেখা হয়। বৃষ্টির গাড়ি মাঝ পথে খারাপ হয়ে যাওয়ায় ক্যাবের জন্য দাঁড়িয়েছিল। আবির বৃষ্টিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে লিফট দেয়। এতেই বৃষ্টি চরম অবাক। এই ঝগড়ুটে সার তাকে দু চোখে দেখতে পারে না, আর আজ তাকে লিফট দিল। আবার আজ ঝগড়াও করছে না। বৃষ্টি যাই বলে তাতেই আবির সম্মতি দিচ্ছে চুপচাপ। এতেই বৃষ্টি চরম অবাক। খানিক পরে সে বুঝলো, বৃষ্টি পুরোটা জানে আবিরের পরিবারে ক্রাইসিস চলছে। আবিরের বাবা জেলে, তাই হয়তো মুড অফ। বৃষ্টি কাউকে সান্ত্বনা দিতে পারে না, তাই বুঝতে পারছে না এখন তার কি বলা উচিত। কিন্তু বৃষ্টি সবার মুড ভালো করতে ওস্তাদ। কিছু একটা ভেবে বলল, এই যে শুনুন। সেদিনের মতো আজও আবিরের বুকটা কেঁপে উঠল বৃষ্টির আহিন্ডাকে। আবির তড়িৎ গতিতে বৃষ্টির দিকে চায়। বৃষ্টি আবিরকে তার দিকে তাকাতে দেখে বলে, একটা গল্প শুনবেন? আবির সম্মোহিত হয়ে মাথা নাড়ে। আবিরের হ্যাঁ সূচক উত্তর পেয়ে বৃষ্টির চোখ চকচক করে ওঠে। ভীষণ উৎসাহিত হয়ে গল্প বলা শুরু করে। শুনুন, এই একটা সত্য ঘটনা আমাদের সাথেই ঘটেছে। আসলে হয়েছে কি, বাড়িতে একদিন আহির ভাইয়া ভীষণ বকা দিচ্ছিল নোয়ান ভাইয়ার সাথে মারামারি করার জন্য। আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম। ছোট বলে যে পারে সে এসে বকা দিয়ে যায় ফ্রিতে। তাই একদিন সিদ্ধান্ত নিলাম সব দুঃখ শেষ করতে হবে। ড্রিঙ্কর বোতল নিয়ে বসে গভীর চিন্তা করছিলাম। একবার মনে হচ্ছিল সুইসাইড করি, কিন্তু পরক্ষণেই মাথায় এলো সুইসাইড করার পর বাই এনি চান্স যদি বেঁচে যাই, আম্মু কোন লেভেলের কেলানি দিবে। হ্যাঁ, হাতা খুন্তি ঝাড়ু জুতা বেলুন সব কিছু বাদ দেবে না আর কিছুই। হঠাৎ কোথা থেকে আমার বান্ধবী সাদিয়া দৌড়ে এলো। আমার হাত থেকে ড্রিঙ্কর বোতলটা নিয়ে ঠকঠক মেরে দিল। আমি মেন করে নিলাম। ও ড্রিঙ্কও খাওয়া দেখে আমি ভয়ে শেষ। আবির মনোযোগ দিয়ে বৃষ্টির দুঃখের কাহিনী শুনছিল। ড্রিঙ্কও খাওয়াতে ভয় পেতে যাবে কেন? বৃষ্টি আবিরের দিকে তাকিয়ে বলে, কি বুঝতে পারছেন না কেন ভয় পেয়েছিলাম? আবির মাথা নাড়ে। বৃষ্টি ঠোঁট উল্টে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ড্রিঙ্কর বোতলে জোলাপ মেশানো ছিল। বৃষ্টির এমন ভয়ঙ্কর কথা শুনে আবির অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। আবির জিজ্ঞাসু দৃষ্টিতে বৃষ্টির দিকে তাকালে বৃষ্টি কৈফিয়ত দেওয়ার মতো করে বলে, আসলে সুইসাইড করার কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না, তো তাই ড্রিঙ্কর বোতলে জোলাপ মিশিয়ে রেখে ভাবছিলাম খাবো কি খাবো না। আর সাদিয়া দৌড়ে এসে সেই জোলাপ মেশানো ড্রিঙ্কসটা খেয়ে ছোট ঘর বড় ঘর করতে করতে হাসপাতালে ভর্তি হয়ে গেছিল। আবির কিছুক্ষণ থ মেরে বসে থেকে হুহা করে হেসে উঠল। কোনো মেয়ে এই লেভেলের দুষ্ট হয়? জোলাপ খেয়ে সুইসাইড করতে যায়? বৃষ্টি আবিরের হাসি দেখছে তৃপ্তি নিয়ে। আবিরকে হাসি এসে ভীষণ খুশি। অন্যকে মেন্টাল সাপোর্ট দেওয়ার মাঝে এক ধরনের আনন্দ আছে। অয়ন স্কুল থেকে এসে মুখ গোমরা করে বসে। মিম বুঝতে পারছে না অয়ন এমন আচরণ করছে কেন। বেশ কয়েকবার চেষ্টা করেছে কারণ জানার জন্য, কিন্তু ফলাফল শূন্য। অয়ন যেন গোমরা মুখে থাকার পণ করেছে। মিম টেনশনে পায়চারি করছে। খানিক পর আহির বাড়ি ফিরলে মিম কথা
কথাটা আহিরকে জানায়। আহির চটজলদি অয়নের কাছে যায়। আহিরকে দেখে অয়নের মুখে দুর্লভ হাসি ফুটে ওঠে, যেন অয়ন আবিরের জন্যই অপেক্ষা করছিল। আহির অয়নের পাশে বসে, কণ্ঠ যত সম্ভব নরম করে বলে, আমার বাচ্চাটার মন খারাপ কেন? কি হয়েছে? কি চাই তার? পাপাকে বলবে না? অয়ন আহিরের গলা জড়িয়ে ধরে। মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপ বেটার কার্য দেখছে। আহির অয়ন মিমকে পাত্তা দিচ্ছে না, যেন মিম এখানে নেই। আহির আদুরে গলায় ছেলেকে বলে, কি হয়েছে বাবা? আমার কোনো ভাই বোন নেই পাপ্পা, আমার সব ফ্রেন্ডের ভাই বোন আছে। অয়নের কথা শুনে আহির মিম দুজনই টাসকি খেয়ে গেছে। অয়ন যে ভাই বোনের জন্য এমন করছিল সেটা তাদের ধারণার বাইরে। আহির মুখে দুষ্টু হাসি টেনে এক ভ্রু উঁচিয়ে মিমের দিকে তাকায়। মিম আহিরের মনোভাব বুঝতে পেরে সোফা থেকে কুশন তুলে আহিরের মুখে মারে। আহির কুশনটা ক্যাচ করে শব্দ করে হাসতে থাকে। অয়ন একবার মাম্মা পাপার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে দেয়। সে ভাই বোনের বিরহে মন খারাপ করে আছে, আর তার বাবা মা কুশন নিয়ে খেলছে। এটাই সহ্য হচ্ছে না অয়নের। হঠাৎ করে অয়নের কান্নায় মিম আহির দুজনেই ভাবাচাকে খেয়ে যায়। এখন এই ছেলের কান্না থামানোর জন্য আরেকটা বেবি ডাউনলোড দিতে হবে মনে হয়। রাত 11টা। শীতকাল হওয়াতে গভীর রজনী মনে হচ্ছে। মিম হাতের কাজ ছেড়ে ঘরে এসেছে অনেকক্ষণ, তবে ঘরে তার মন টিকছে না। টিকবে কি করে? ঘরে তার বাচ্চা আর বাচ্চার বাবা কেউ নেই। নোমান আর বৃষ্টি অয়নকে নিয়ে বেরিয়েছে, তো এখনো ফেরার নাম নেই। অবশ্য তারা বলেই গেছে তাদের রাত হবে, ঘোরাঘুরি করে দুটো মুভি দেখে তারপর আসবে। মিম এই মধ্যে অনেকবার ফোন করেছে। বৃষ্টি জানিয়েছে তারা আর কিছু সময়ের মধ্যে চলে আসবে। তবুও মিমের মন মানে না, ছেলেটাকে বুকের মধ্যে না পেলে তার শান্তি হবে না। আর আহির তো আর এক ধাপ উপরে। সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। শুধু দুপুরে ফোন করে বলেছে আসতে লেট হবে। তারপর থেকে মহারাজের কোনো খোঁজ নেই। মিমের রাগ লাগে আহিরের উপর। বেড়া বাইরে বের হলে ভুলে যায় যে ঘরে তার বউ আছে। মিমের মুখটা তেতো হয়ে ওঠে। আজ সে আহিরকে মজা দেখাবে। কিছুতেই কথা বলবে না আজ আহিরের সাথে। ঘাপটি মেরে শুয়ে থাকবে সে। মিমের ভাবনার মাঝেই ফোনটা বাজ খায়, শব্দে বেজে ওঠে। আননোন নাম্বার দেখে মিমের রাগ বেড়ে যায়। একে তো তার নিজের জ্বালাতে জ্বলছে, এখন আবার কে জ্বালাতে ফোন করলো। অনিচ্ছা সত্ত্বেও মিম ফোনটা রিসিভ করে কানে রাখে। ওপাশ থেকে একজনের ভারী গলার আওয়াজ পাওয়া যায়। হ্যালো, আপনি কি মিসেস আইর রহমান বলছেন? জি। দেখুন, যেটা বলবো মন দিয়ে শুনবেন, উত্তেজিত হবেন না। আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে। আমি এখন তাকে নিয়ে একটা নার্সিং হোমে যাচ্ছি। আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। মিমের মাথায় যেন বজ্রপাত হলো। আকস্মিক এই খবরটা সে মেনে নিতে পারছে না। মাথা ঘুরে উঠল, তার শরীরটা কাঁপছে ক্রমাগত, চোখ দিয়ে অঝরে বর্ষণ হচ্ছে। কিছুক্ষণ মেরে বসে রইল। হঠাৎ দিক বেদিক না ভেবে ছুটে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য আহিরের কাছে অতি দ্রুত পৌঁছানো। আহিরকে দেখার জন্য সে অস্থির হয়ে উঠেছে। মিম ড্রাইভার না নিয়ে একাই বেরিয়ে পড়ল। সে ঠিকানা পেয়েছে, এখন শুধু তার আহিরের কাছে পৌঁছানোর অপেক্ষা। মিম উদ্ভ্রান্তের মতো ড্রাইভ করছে আর চোখ মুছছে। কিছু দূর যেতেই মিম গন্তব্যে পৌঁছে গেল। চারিদিকে জ্যোৎস্নার আলোয় আলোকিত, কিন্তু এই সব কিছুই মিমের নজরে আসছে না। তার দু চোখ শুধু আহিরকে খুঁজছে। মিম দৌড়ে একটু ভেতরের দিকে যেতে লাগলো। তার হৃৎপিণ্ড লাফালাফি করছে। কোথাও আহিরকে না পেয়ে মিম ধপ করে মাটিতে বসে হাউ মাউ করে কান্না করে দেয়। তার আহির কোথায়? মিম পরিচিত কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে মুখ তুলে চায়। আহির কি সত্যি তার সামনে দাঁড়িয়ে, নাকি সে ভুল ভাবছে? ভুল হোক আর ঠিক হোক, এটা তার আহিরই। মিম ছুটে গিয়ে আশ্রয় পড়ল আহিরের বুকে। আহির মুচকি হেসে মিমকে আগলে নেয়। আজ তার কপালে দুঃখ আছে। আহির একবার হাতে থাকা ঘড়িটা দেখে মুখটা মিমের কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে, শুভ জন্মদিন বউপ্রিয়া।
সাথে সাথে চারিদিকে লাইট জ্বলে ওঠে, কয়েকজন মানুষের শুভ জন্মদিন ধ্বনিত হয়। মিম পিটপিট করে চায় এখানে সবাই উপস্থিত, তার ছেলে, নোমান, বৃষ্টি, মেহু, সায়ন, সারা। তার কিছু বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ চুপ করে থাকার পর আহিরের দিকে ফিরে ধুমাধুম কিল বসিয়ে দিল আহিরের বুকে। এই লোকটা এত খারাপ, ইচ্ছে করে তাকে এত টেনশন দিল। মিম রাগে কাঁপছে। বজ্জাত লোক জীবনে ভালো হবে না। এমন কেউ করে? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আহির কিছু বলবে তার আগে আরেকজনের কণ্ঠ শুনতে পায়। আমার ভাইয়ের উপর শুধু শুধু হামলা করেছো কেন মন? মিম আহিরকে ছেড়ে আরাবির দিকে যায়। আরাবিকে দেখে সবাই ভীষণ খুশি, শুধু আহির মুখ লটকিয়ে বলল, আসলে ও লেট প্রিন্সেস। আরাবি চমৎকার হাসে ভাইয়ের কথা শুনে মিমকে জড়িয়ে ধরে উইশ করে। হ্যাপি বার্থডে মন। মিম এই পর্যায়ে হেসে দেয়। এই দুষ্টু মেয়েটাকে সে প্রত্যেকটা জন্মদিন মিস করেছে। আয়াস আর স্রোত এসেও জন্মদিনের শুভেচ্ছা জানায়। আহির স্রোতকে কোলে নেয়। এই বাচ্চাটার সাথে আগে আলাপ হয়, এতটুকু ছিল বাচ্চাটা, আর কতটা বড় হয়েছে। স্রোত মামার গলা জড়িয়ে ধরে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আহির হেসে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম সোনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্রোত জানায় সে ভালো আছে। এতক্ষণ তাদের দিকে পিটপিট করে চেয়েছিল অয়ন। সে ভীষণ জেলাস ফিল করছে তার পাপাকে এই ভাইয়াটাকে কোলে নেবে। অয়নের চোখ ছলছল করে। সে আহিরের সামনে গিয়ে বলে, পাপ্পা তুমি কেন এই ভাইটাকে কোলে নিয়েছো? তুমি আমার পাপ্পা।